আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, তবে আজকে রাজনীতির পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা, বিচার, অপরাধের ধরন, এসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে একটু শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com, আপনাকে আলোচনায় স্বাগত। ধন্যবাদ। রয়েছেন জনাব মঞ্জিল মোর্শেদ, সিনিয়র অ্যাডভোকেট, পাশাপাশি সভাপতি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব মেজর অবসরপ্রাপ্ত ডেল এইচ খান, মুখপাত্র ও প্রধান সমন্বয়ক জনতার দল, আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা শুরু করতে চাই, যেটি বলছিলাম যে আজকে আমরা একটু ভিন্নভাবে আসলে, যেহেতু বিচারালয় নিয়ে অনেক এখন বিচার বিভাগে স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে, গুম খুন সহ নানান বিষয়গুলো নিয়ে বিচার হচ্ছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। সম্প্রতি যে বিষয়টি নিয়ে এসেছি সেটি নিয়ে একটু সৌরভ ভাই, একটু আপনার মাধ্যমেই আসলে জানতে চাই যে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তো কথা আসলে হয়, মানে বা বিশেষ করে বেশি যেই অভিযোগটি হয় যে যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকেন তাদের দিকেই অভিযোগের তীরটি, যে তারা বরাবর বিচার বিভাগকে দলীয়করণ করার চেষ্টা করেন। বিশেষ করে গেল কয়েকটি টার্ম ধরে এই অভিযোগটি বেশি হয়ে আসছে। যেটি নিয়ে কথা যে বিচার বিভাগের আলাদা সচিবালয় বা বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা, সেটি হলে কি এই অভিযোগগুলো কমে যাবে বা থাকবে না? না, থাকবে না, না থাকতে পারে, কিন্তু কমে যাবে তো এটা নিশ্চিত। আপনাকে ধন্যবাদ এবং আমাদের সহ আলোচককে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে, আমরা রাষ্ট্রের তো তিনটি স্তম্ভ, বিচার বিভাগ, আইনসভা এবং নির্বাহী বিভাগ। এই তিনটি যখন একাকার হয়ে যায় বা একটি আরেকটির উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে বা কর্তৃত্ব করে, তখন স্বাধীনতা থাকে না। বিশেষ করে নির্বাহী বিভাগ যখন করে, বিচার বিভাগ বিচার বিভাগের মতো চলবে এবং এটি সমস্ত বিচার বিভাগ তো সুপ্রিম কোর্টের অধীনে আসার কথা। সুপ্রিম কোর্ট সচিবালয় এটা নিয়ন্ত্রণ করবে। সেই সচিবালয় কিন্তু এখনো গঠিত হয়নি। মাজদার হোসেন মামলার রায় হয়েছে কত বছর আগে, সেই রায়ের ভিত্তিতে 26-27 বছর আমরা আড়ম্বরভাবে আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগ পৃথকীকরণ ঘোষণা করলাম, কিন্তু তারপর অনেকগুলো সরকার এসেছে, কিন্তু বিচার বিভাগ পৃথক হয়নি। এটা হচ্ছে মানসিকতা, চিন্তা। মানে নির্বাহী বিভাগ যদি সব কিছু দখল করতে চায়, সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে গণতন্ত্র কাজ করবে না। তার কর্তৃত্ববাদ আসবে, স্বৈরাচার আসবে। এবং যেটি 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা সুযোগ এসেছিল, 14 মাস কিন্তু পার হয়ে গেছে, 14-15 মাস, কিন্তু দৃশ্যত বিচার বিভাগ স্বাধীনতার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মানে সব কিছুই আলোচনার মধ্য দিয়ে, খসড়া আলোচনা, প্রস্তাব, এর মধ্যে। এবং এটি পার হতে হতে আরও 3.5 মাস চলে যাবে, নতুন সরকার আসবে, রাজনৈতিক সরকার কি করবে সের ব্যাপারে যথেষ্ট সংশয় আছে। এটি একটি। আবার জুলাই অভ্যুত্থানের আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা একভাবে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, বিচারকে প্রভাবিত করার চেষ্টা করেছে। যে মামলায় বিচার শাস্তি হওয়ার কথা না, সেখানে হয়েছে। যেখানে শাস্তি হওয়ার কথা, সেখানে খালাস পেয়েছে, রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছে অন্যায্যভাবে। এসব নিয়ে তো এখন আলোচনা হচ্ছে। আমাদের হচ্ছে যে আমরা অতীত নিয়ে আলোচনা করি, কিন্তু বর্তমান নিয়ে আলোচনা খুব কম করি। এখানে মঞ্জিল ভাই আছেন, বলতে পারবেন আইনাঙ্গনের কথা, বিশেষ করে বিচারাঙ্গনের কথা। আদালত পাড়ায় ভুক্তভোগীরা আগে যেমন হয়রানির শিকার হতেন, এখন কি হন না? এখন কি সেখানে যে সব অনৈতিক কাজ হতো বিচারালয়কে কেন্দ্র করে ঘিরে, সেগুলো কি হয় না? মানুষকে কি হয়রানির শিকার হতে হয় না? মানুষকে কি অন্যায্যভাবে অনেক কিছু লেনদেন করতে হয় না? এসব প্রশ্ন আছে। যদি পরিবর্তন না হয়, যেটা আমরা চেয়েছিলাম, সেনা সমর্থিত সরকারের সময় কিন্তু অনেক আওয়াজ দেওয়া হয়েছিল, অনেক সংস্কারের কথা বলা হয়েছিল, কিন্তু শেষমেশ কিন্তু ফলাফল শূন্য।
এবং এটি হচ্ছে না কেন? আপনি বলছিলেন অবশ্য কয়েকটি যে এবার রাজনৈতিক সরকার আসবে, বা আপনি নির্বাহী বিভাগের কথা বলছিলেন, এটি কি নির্বাহী বিভাগ করতে দিচ্ছে না বলে মনে করেন, নাকি রাজনৈতিক সরকারও করতে দিচ্ছে না, নাকি নির্বাহী আসলে করতে? নির্বাহী বিভাগ নিয়ন্ত্রণ করে কি? রাজনৈতিক সরকার বা যে কোনো সরকার। এখন তো অরাজনৈতিক সরকার, নির্দলীয় সরকার, কিন্তু যে কোনো একজন ভুক্তভোগী কি তা এই ভরসা করতে পারেন যে তিনি কোনো রকম প্রভাবের বাইরে থেকে ন্যায় বিচার পাবেন, বা যেভাবে বিচার হওয়ার কথা সেটা পাবেন? আর আরেকটি হচ্ছে যে মামলা। এখন আপনি 24শে জুলাই কি বলে 24শে অভ্যুত্থানের পর যে হারে মামলা হয়েছে, যেভাবে মামলা হয়েছে, সেখানে তো প্রথমেই ন্যায় বিচারের পায়ে কুঠানো আঘাত আনা হয়েছে। কারণ আপনি হত্যাকাণ্ড ঘটেছে ঢাকায়, আপনি মামলা করছেন দিনাজপুরে যে ব্যক্তি অবস্থান করেছিলেন। হত্যাকাণ্ড ঘটেছে কক্সবাজারে, আপনি খুলনার ব্যক্তিকে বা কোনো রাজনৈতিক নেতাকে আপনি আসামি করলেন। একটি হত্যা মামলায় 400 জন পর্যন্ত আসামি আছে। যদি বিশেষ করে সাংবাদিকদের 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা বা হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। এখন এটি প্রমাণ করতে পারবে, এবং এখন পর্যন্ত একটি মামলারও চার্জশিট দেওয়া হয়। এর অর্থ কি? এখন এই যে এরা অপরাধীকে অপরাধী সেটা আদালত নির্ধারণ করবে, কিন্তু এখন তো তারা এক ধরনের কি বলে অন্যায়ের শিকার হলেন। জি, আসছি আবার আপনার কাছে। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, একটু আপনার কাছে জানতে চাই যে যেটি সৌরভ ভাই তুলছিল না, যে 111 সরকার বা এই যে নির্দলীয় সরকার আমলে বেশ জোরে সোরে আলোচনা হয়েছিল, এবং 2007 সালে তো আইনিভাবে বিচার বিভাগ পৃথকের একটা উদ্যোগও হয়েছিল। এরপরে এত বছর পার হলো, রাজনৈতিক সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, অরাজনৈতিক সরকার, এখন কতটা আসলে প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারছে বিচারালয়, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, যমুনা টেলিভিশন আমাকে অংশগ্রহণের আমন্ত্রণ জানার জন্য। যারা সহ আলোচক আছেন তাদেরকে শুভেচ্ছা, যারা শুনছেন সকলকে ধন্যবাদ। দেখুন, প্রশ্নটা হলো যে করতে পারবে কি পারবে না, এটি ডিপেন্ড করে যারা ক্ষমতায় থাকেন তাদের উপরে। যেন আমরা আগে দেখেছি যখনই তত্ত্বাবধায়ক সরকার হয়েছে তখন দেশের পরিস্থিতি একটু উন্নতির দিকে ছিল। এর আইন শৃঙ্খলা বলেন, রুল অফ ল বলেন, রাস্তাঘাট দখল বলেন, সব জায়গায় একটু ডেভেলপমেন্ট ছিল, অন্তত কিছু উন্নতি হয়েছে। সেটা হলো আমরা শাহাবুদ্দিন সাহেবের সময় দেখেছি, লতিফুর রহমান সাহেবের সময় দেখেছি, ইভেন কি এর পরবর্তীকালে যারা হয়েছে তাদের সময় আমরা সেটি দেখেছি। কিন্তু এবারই হলো একটা ব্যতিক্রম, যে এটা যদিও তত্ত্বাবধায়ক সরকার না, কিন্তু সরকার পরবর্তী সরকার, মানে ওই সরকারকে অপসারণ করা হয়েছে একটা গণ-অভ্যুত্থানের মাধ্যমে, এবং সেই গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে অপসারিত হওয়ার পরে যারা গণ-অভ্যুত্থান করেছেন তারা তাদের চয়েসে একটা সরকার গঠন করেছেন। এটা ধরেন যদি তত্ত্বাবধায়ক সরকার হতো তাহলে সাংবিধানিক প্রসেস অনুসারে একটা প্রসেসের মাধ্যমে চিফ অ্যাডভাইজার হতেন, এবং তারপরে অন্যান্য উপদেষ্টা হতেন, রাষ্ট্র চালাতেন। তারাও কিন্তু রাষ্ট্র চালাতেন, তাদের কাছে একই হ্যান্ডস থাকতো। কিন্তু এখানে হলো যে প্রস্তাবের ভিত্তিতে যারা নাকি মুভমেন্ট করেছেন সবাই ঐক্যমত প্রেক্ষিতে ডক্টর ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা করলেন, এবং তার অধীনে একটা সরকার গঠন হলো। এখন যেটা আমরা প্রত্যাশা করেছিলাম সবসময়, বিশেষ করে আমি ধরুন পরিবেশ নিয়ে কাজ করি, মানবাধিকার নিয়ে কাজ করি, তারপর দেশের সম্পদ রক্ষার জন্য কাজ করি সব জায়গায়। তা আমি দেখলাম যে 5ই আগস্টের পরে আমার কাছে একটা প্রত্যাশা জমেছিল যে আমি মনে হয় আগের চেয়ে অনেক বেশি ভালো কাজ করতে পারবো। আগে যেখানে আপনার এই সড়কের নিরাপত্তা নিয়ে যতটুকু করতে পেরেছি, এখানে মনে হয় আমি আরও বেশি পারবো, কারণ আগে তো একটা রাজনৈতিক চাপ ছিল। আগে যেমন আমি এই পরিবেশ নিয়ে যে সমস্ত অবৈধ নদী দখল, ইটভাটা বন্ধ, এগুলো যেহেতু আমি আগের চেয়ে আরও বেশি করতে পারবো, কারণ রাজনৈতিক চাপ নাই। আগে আমি যেখানে ধরেন পার্বত্য চট্টগ্রামের ইটভাটা বন্ধ করার বারবার আদেশ যাওয়ার সত্ত্বেও ওখানে একজন মন্ত্রী ছিলেন, তার আত্মীয় স্বজন হলো সব ওখানকার ইটভাটার মালিক, ও প্রশাসনকে তারা কোনোভাবেই সহযোগিতা করতো না, যার ফলে ওটা করা যায় না। তা আমি ভাবলাম এবার মনে হয় হয়ে যাবে। তো এইরকম প্রত্যেকটা জায়গায় আমার একটা প্রত্যাশা ছিল। আর মূল প্রত্যাশা তো আমার জায়গায়, আমি যেখানে কাজ করি বিচার বিভাগ, ও জায়গাটাতে আমার একটা বড় প্রত্যাশা ছিল যে অভিযোগ এর আগে মানুষ করছিল যে মানুষের বিচারের উপর একটা আস্থার দুর্বলতা দেখিয়েছিল, যেটা আমি কয়েক বছর থেকে বলে আসছিলাম। ওই সরকারের সময় বলেছি যে বিচার বিভাগের দুর্বলতা দেখা দিয়েছে, আইনের শাসনের ব্যত্যয় হচ্ছে, কথাটা এইভাবেই বলেছি আমি। এবং সেই প্রেক্ষিতে আমি মনে করেছিলাম যে রুল অফ ল এস্টাবলিশড হবে এবং বিচার বিভাগের উপরে মানুষের আস্থা আসবে। আমি এই সবগুলো বিষয় 5ই আগস্টের পরে কি হলো এটা বলি আপনাকে। যেভাবে আমি সড়ক নিরাপত্তার কথা, ঢাকা শহরের রাস্তাঘাট দখলের ব্যাপারে যা ছিল সেই পরিস্থিতি আরও অবনতি হয়েছে।
আমি ইটভাটা দখল, নদী দখলের ক্ষেত্রে যা আগে অর্জন করেছিলাম তার চেয়ে আরও অবনতি হয়েছে। আগে ছিল রাজনৈতিক দলের প্রভাব, এখন কাদের প্রভাব জানি না, কিন্তু অবনতি হয়েছে। ডেভেলপমেন্ট আমি আরও বেশি করতে পারিনি। আর বিচার বিভাগের কথা যদি বলেন, সেটা আগে যতটুকু দেখেছি তার চেয়ে প্যাটার্ন চেঞ্জ হয়ে আমি বলবো আরও নিচের দিকে গেছে, মানে উন্নতি হয় না, অবনতি হয়েছে। কীরকম? আগে ধরেন আপনি দেখেছেন বিএনপির সেক্রেটারি জেনারেল আপনার ফখরুল ইসলাম সাহেব গ্রেপ্তার হয়েছেন, কোর্টে গেছেন, বহু পুলিশ হেলমেট টেলমেট দিয়ে নিয়ে গেছে, ওই পর্যন্ত একটা হ্যারাসমেন্ট ছিল। কিন্তু ফখরুল ইসলাম সাহেবের কোর্টে মানুষ আঘাত করেছে এটা আমরা দেখি নাই। কিন্তু এবারে কিন্তু দেখলাম যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের উপর আঘাত করা হয়েছে, তাই না? আচ্ছা, আগে যখন দেখেছি বিচার বিভাগের এখানে জামিনে গেল বিএনপির লোকজন, মিথ্যা মামলায় গেছে কিন্তু কোনো জামিন নাই, রিমান্ড 10 দিন। এটা মোটামুটি আমরা সবাই জানতাম যে জামিনও হবে না, রিমান্ডও হবে। 5ই আগস্টের পরে আমরা দেখলাম ওই একই জিনিস অব্যাহত আছে, রিমান্ড 10 দিন চাইলে 10 দিনের রিমান্ড। এবং আপনার ওখানে যেটা অ্যাড হলো সেটা হলো আগে 2 পক্ষের আইনজীবী থাকতেন ওই সময়, কিন্তু এবারে দেখা গেল যে এক পক্ষের আইনজীবী ঢুকতেই দেওয়া হচ্ছে না, এবং তারা গেলে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, এবং তারা বারের বাইরে রয়ে গেছে। তো সেখানে আপনি এখন বিবেচনা করেন যে আমি কি 5ই আগস্টের পরে আমার যে চিন্তা চেতনা ছিল, আমি যে পরিবর্তনটা চেয়েছিলাম আমার বিচার বিভাগের ব্যাপারে, সেখানে আমার অর্জনটা কোথায় হয়েছে? আমি দেখি যে আমার গ্রেডটা নিচে নেমে গেছে। আমি যদি আগে বলতাম যে 50% খারাপ, এখন সেখানে 70% খারাপ। এই হলো হলো অবস্থা। এখন এটার জন্য আমি কাকে দায়ী দেব? যদি তত্ত্বাবধায়ক সরকার, তার তো একটা ম্যান্ডেট ছিল, আসার পরই সে দেখেন বিভিন্ন সময় দেখবেন আসার পরই যারা সরকারি ছিল তাদেরই তো মাস্তানি থাকে বেশি, তাদের লোকজনকে কন্ট্রোল করা, আর্মস উদ্ধার করা, সব কিছু করতো তারা সারা দেশে। এইবারের বিষয়টা যেটা হলো সেটা এসে কিন্তু তাদের করার কথা ছিল। আপনি মানে আশ্চর্য হয়ে যাবেন, ঢাকা শহর আপনি যদি দেখেন, ঢাকা শহর বসবাসের অযোগ্য। আপনি কোথাও গাড়ি নিয়ে যেতে পারবেন না, গাড়ি যখন ড্রাইভ করবেন তখন রিক্সাওয়ালা, মানে ওই যে ইঞ্জিন চালিত, ওকে আগে জায়গা দিয়ে দিতে হয়। কিন্তু দুনিয়ার ইতিহাসে কোনো আইনে আপনি পাবেন না যে গাড়ি যেখানে চলার জন্য রোড তৈরি করা হয়েছে সেখানে গাড়ি রিক্সাওয়ালাকে আগে জায়গা দিয়ে গাড়ি চালাবে। এই হলো ঢাকা শহরের পরিস্থিতি। এবং ফুটপাত, আপনার যে জায়গাটা 5ই আগস্টের আগে খালি ছিল ফুটপাত, সেই জায়গাটাও এখন দখল হয়ে গেছে, বেশ রমরমা ব্যবসা বাণিজ্য চলতেছে। তো এইটা দেখার মতো কেউ নাই, এবং এই যে দেখার মতো কেউ নাই, এটার সব দায়িত্ব আমি সরকারের উপরই দেব। কারণ সরকারের কাছে যেহেতু হুইলটা উনি চালাবেন, অর্থাৎ গাড়িটা কিভাবে চলবে তাকেই দায়িত্ব নিতে হবে। তো আমার অ্যানালিসিস এইটাই যে টোটাল সব জায়গাগুলোতে দুরবস্থা বৃদ্ধি পেয়েছে, কোনো উন্নতি হয়নি। যে একটু জানতে চাই জনাব ডেলিস খান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনিও রাজনৈতিক দলের একজন নেতা, এই বিশেষ করে 5 আগস্টের পরের যেই অবস্থার কথা তিনি বলছিলেন, এখানে সংস্কার কমিশন করা হয়েছে, তার মধ্যে বিচার বিভাগ নিয়েও সংস্কার প্রস্তাব কমিশন হয়েছে, তারা অনেকগুলো প্রস্তাবও দিয়েছে। আমরা দেখছি ঐকমত্য কমিশন বা যতগুলো আলোচনা হচ্ছে সব কেবল নির্বাচন আর রাজনীতি নিয়ে। আপনারাও কি আসলে রাজনৈতিক দল হিসাবে অন্যান্য কমিশন, অন্যান্য সংস্কারগুলো নিয়ে বেশ খানিকটা নীরব, বা ওইগুলোর দরকার নাই, কেবল আপনাদের ক্ষমতায় যাওয়াটাই মুখ্য, অতএব নির্বাচন আর রাজনীতি নিয়ে আপনারা বেশিটা পড়ে আছেন, এরকম কিছু কিনা? আপনাকে ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ আমাদের বিজ্ঞ সহ আলোচক এবং আমাদের দর্শকদের। সংস্কার এই সরকারের যে 3টি মূল প্রায়োরিটি ছিল তার একটি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার বিজ্ঞ সহ আলোচক বিচার বিভাগের সংস্কারের যে দুরবস্থা সেটা অলরেডি বলেছেন। এবং আপনি যেহেতু আমার কাছে জানতে চেয়েছেন যে আমি আমাদের জনতার দলের মুখপাত্র হিসেবে নির্বাচন কমিশনের সংস্কারের ব্যাপারেই না হয় বলি। নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব কিন্তু অনেক আগে উপস্থাপন করা হয়েছিল। একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা যখন নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করলাম আমাদেরকে, কারণ বাংলাদেশে রাজনীতি করার জন্য নিবন্ধনের প্রয়োজন হয় না, কিন্তু রাজনৈতিক দল নিয়ে যখন আপনি নির্বাচন করতে চাইবেন তখন নির্বাচন কমিশনের নিবন্ধনের প্রয়োজন হয়। নির্বাচন কমিশনের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ যে সংস্কার অত্যন্ত জরুরি ছিল। কারণ এই নির্বাচন কমিশনের জন্মাবধি সম্ভবত একটা প্রপার ইলেকশন দেখেছে, তারপরে তারা শুধু চেয়ে চেয়ে ইলেকশন রিগিং দেখেছে। কখনো রাতে ভোট বাক্স ভর্তি হয়ে গিয়েছে, কখনো ডামি ইলেকশন হয়েছে। সুতরাং তাদের যে ওই এক্সারসাইজ, মাসল মেমোরি তৈরি হবে, একটা প্রপার ইলেকশন যেভাবে কন্ডাক্ট করতে হয়, ওই এক্সারসাইজটাই হয় না এর আগে কখনো। আমি নিবন্ধনের অংশটুকু শুধু বলি। আপনি জেনে অবাক হবেন যে একটা নতুন রাজনৈতিক দল যদি নিবন্ধন করতে যেতে চায়
তাহলে তাকে 22টা জেলায় এবং 100টা উপজেলায় অফিস উপস্থাপন করতে হবে। জাস্ট কল্পনা করেন যে আপনি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, আপনি আর জেএসসিতে গিয়েছেন ট্রেড লাইসেন্সের জন্য, এবং ট্রেড লাইসেন্স পাবার আগে আপনাকে বলা হচ্ছে 122টা আউটলেট তৈরি করতে হবে দেশ জুড়ে। অভাবনীয় না? দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা আঞ্চলিক রাজনীতি করে, যেমন পার্বত্য চট্টগ্রামের একটা রাজনৈতিক দল শুধুমাত্র হয়তো ওই 3টা পার্বত্য জেলা নিয়েই রাজনীতি করতে চায়। সেখানে আপনি 22টা জেলা কোথায় দেবেন তাকে? 100টা উপজেলা অফিস কোথা থেকে সে আনবে? আর আরেকটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন, সেটা হচ্ছে 200 জন আপনার যে সমর্থক, প্রতিটা অফিসের ক্ষেত্রে 200 জন সমর্থকের মোবাইল নাম্বার এবং সেটি অবশ্য আমরা জানি, এনআইডি দিতে হবে। না, আমি ক্রাইসিসটা আপনাকে বলি। ক্রাইসিসটা হচ্ছে আপনি যখন গ্রাউন্ডে যাবেন, যেমন এইবার নির্বাচন কমিশনে 147টি দল নিবন্ধনের আবেদন করেছে, তার ভিতরে 22টি দল শর্টলিস্টেড হয়েছিল। আপনি কল্পনা করেন আপনি একজন সাধারণ নাগরিক, 147টা দল থেকে আপনার কাছে আপনার ভোটার আইডি কার্ড চাইতে আসছে, আপনি দেবেন? আপনার মোবাইল নাম্বার চাইছে, আপনি দেবেন? দিজ আর ভেরি প্রাইভেট ডাটা, ইউ শুড নট শেয়ার। যেই জায়গাটায় এসে আমি ইতি টানছি এখানে, সেটা হচ্ছে যে এই নির্বাচন কমিশন তাদের নিজের সংস্কারটাই কিন্তু অ্যাপ্লাই করলো না এবার। কারণ সংস্কার প্রস্তাবে বলা ছিল যে 5টা জেলা অফিস আর 40টা উপজেলা অফিস হলেই হবে। তাহলে এই নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো আসলো, সেগুলাই যদি অ্যাপ্লাই না হয়, অ্যাপ্লাই তো আসলে সরকার করবে, নির্বাচন কমিশন। এখন যদি সেটা না হয়, বাস্তবায়ন তো সরকারের দায়িত্ব, সেটা হয়নি। সেই জায়গাতে আরো অনেক প্রস্তাব ছিল, সেগুলোও হয়নি, কিছুই হয়নি। এবং যে সেটআপ আছে, ওই সেটআপ নিয়ে আমরা এই নির্বাচনে ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ যাচ্ছি এবং ফলাফল সেটি অবশ্যই একটি আলোচনা, আলাদা একটি অনুষ্ঠান করারও দাবি রাখি। কিন্তু জানতে চাচ্ছি, বিচার বিভাগেরও তো বেশ কিছু সংস্কার প্রস্তাব নিয়ে এসছে কমিশন, সেগুলো আসলে কতটা বাস্তবায়িত হচ্ছে বা সেটি নিয়ে আপনারা কোনো কথা বলছেন না কেন? যেমন আপনি কিন্তু এখন নির্বাচন নিয়েই কথা বলছেন। আমি জিজ্ঞেস করছিলাম যে শুধু নির্বাচনই আপনারা চান, নাকি আরো কিছু দেশের সংস্কারের প্রয়োজন আছে? বিচার বিভাগকে একটু সংস্কারের প্রয়োজন আছে, কারণ বিচার বিভাগের অলরেডি মানে আমার বিজ্ঞ সহ-আলোচক যেহেতু সিরিয়াসলি কভার করেছেন, সেই জন্য আমি শুধু সাপ্লিমেন্ট করার জন্য বলছি। সেটা হচ্ছে এই যে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রক্রিয়াটা আমরা দেখলাম বিগত সরকারের আমলে এই আইসিটির আন্ডারে, তার একজন ফাঁসির আসামি তো 5ই আগস্টের পরে খালাস পেয়ে গেল। তাহলে কি ওই বিচার যে ব্যবস্থাটা গড়ে উঠেছিল, জুডিশিয়ারি যেই জায়গায় গিয়ে পৌঁছেছিল, এটার যে আশু সংস্কার প্রয়োজন, এটা বোঝার জন্য তো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। এবং আমি খুবই শঙ্কিত, কারণ আমার বিজ্ঞ সহ-আলোচক যে জায়গাতে দৃষ্টি আকর্ষণ করছে, তাতে বর্তমানের যে বিচার ব্যবস্থা বিদ্যমান, তাতে যদি সংস্কারের এই এসেন্স এবং স্পিরিট যদি আপনি এনঅ্যাক্ট না করতে পারেন, ইমপ্লিমেন্ট না করতে পারেন, তাহলে আপনি একই ভুল কাজ বারবার করে করে সঠিক রেজাল্ট চাইতে পারেন না। ধন্যবাদ। আমি এই ট্রাইব্যুনালের বিচারের প্রসঙ্গ আপনি তুললেন, আমি সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাইব। বিশেষ করে গুমের যেই মামলার ক্ষেত্রে কয়েকজনকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন সেনা কর্মকর্তা রয়েছেন, কেউ অবসরপ্রাপ্ত, কেউ চাকরিরত। সেটি আসলে কোন আইনে বিচার হবে, সেটি নিয়ে এক ধরনের আলোচনা হয়েছে, সেটি নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ডেলিজ খান, একটু যেটি বলছিলাম যে আমরা যেটি দেখলাম যে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা 2টা মামলায় 30 অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে 25 জনের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক কর্মকর্তা। একটু জানি, আমরা যতটুকু জানি যে সেনা আইনে সেনা সদস্যদের বিচার হয়। এক্ষেত্রে যেহেতু তারা গুমের সাথে জড়িত এবং সেটি তারা ভিন্ন বাহিনীতে কর্মরত অবস্থায়, সেনাবাহিনীর বাইরে আরেকটি সংগঠন বলবো না, বাহিনী বলবো, সেখানে কর্মরত অবস্থায় হয়েছে, এটির ক্ষেত্রে আসলে আইনি ব্যাখ্যা কি? ধন্যবাদ। খুবই স্পর্শকাতর একটা প্রসঙ্গ, এবং আমি তো আমার বিজ্ঞ লয়ার ফ্রেন্ড ক্যান টেল যে এডুকেটেড ম্যাটার হয়ে যায় কিনা। তো আইসিটির যে আইন আছে, সামরিক যে আইন আছে এবং চলমান যে বিচার আছে, তাদের প্রত্যেকটার প্রতি শ্রদ্ধা রেখে আমি কয়েকটা কথা তাহলে এই জায়গায় বলি। প্রথম জিনিস হচ্ছে যে যারা ভিকটিম এই গুম এবং এই ধরনের জঘন্য অপরাধের কারণে, তাদের প্রতি আমার মানে পূর্ণ সহানুভূতি প্রকাশ করে নিচ্ছি এবং তাদের ফ্যামিলির প্রতি সহানুভূতি প্রকাশ করে নিচ্ছি। এখন যারা এই অপরাধটা যেটা আছে, অপরাধটা তো হয়েছে,
সংগঠিত অপরাধীরা, কেউ না কেউ তো করেছে এটা, তার ভিতরে কিছু পাওয়া গেছে, কিছু পাওয়া যায়নি, এবং কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। এখন এই যে আপনি প্রশ্নটা করলেন, এই প্রশ্নের শুরুতেই আমি একটা জিনিস শুধু বলি, যে সেটা হচ্ছে যে অনেকেই একটা জায়গা গুলিয়ে ফেলছে। সেটা হচ্ছে যে কেউ কিন্তু মানে যারা এই জঘন্য অপরাধের সাথে জড়িত তাদের কোনো ইনডেমনিটি কেউ চাচ্ছে না, ইম্পিউনিটি কেউ চাচ্ছে না, তাদের বিচার হোক, এটা সবাই চাচ্ছে। আমিও চাচ্ছি, আপনিও চাচ্ছেন, ইভেন সামরিক বাহিনীতে যারা এই মুহূর্তে সার্ভিং আছে এবং রিটায়ার্ড যারা আছে তারাও চাচ্ছে যে এই জঘন্য অপরাধের সাথে যারা জড়িত তাদের যেন বিচার সঠিকভাবে হয় এবং তাদের প্রাপ্য শাস্তি যেন তারা পায়। এখন এই মুহূর্তে যে প্রবলেমটা চলছে এটা আসলে বিচারিক ইস্যু না, এটা অনেকটা একটা স্ট্রেস টেস্ট চলছে। স্ট্রেস টেস্ট হচ্ছে আমাদের ইনস্টিটিউশনগুলোর, স্ট্রেস টেস্ট হচ্ছে আমাদের জুডিশিয়ারির, স্ট্রেস টেস্ট চলতেছে আমাদের মিলিটারি লর, এবং ফাইনালি স্ট্রেস টেস্ট চলতেছে হচ্ছে আমাদের রুল অফ লয়ের উপরে কনফিডেন্স কতটা আছে তার উপরে। তো এই জায়গাটাতে এখন আসলে দেখার বিষয় যে আমাদের রাষ্ট্র এই যে জাস্টিস, ডিসিপ্লিন আর হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, এই তিনটা জিনিসের ভিতরে এখন ব্যালেন্স কিভাবে করে, রাইট? তাই সমস্যাগুলো কোথায় দেখেন। ফার্স্ট সমস্যা যেটা, সেটা হচ্ছে যে একটা অপরাধ সংগঠিত হয়েছে, যেই অপরাধটা সঙ্গে অভিযুক্ত যারা, এখানে কিন্তু কয়েকটা টার্ম আমাদের ফার্স্টই ক্লিয়ার রাখা উচিত। একটা হচ্ছে অভিযোগ কারো বিরুদ্ধে এসেছে, সে হচ্ছে অভিযুক্ত বা অ্যাকিউজড, আর যার অভিযোগ অকাট্যভাবে প্রমাণিত হয়েছে তখন সে কিন্তু দোষী হয়ে গেল, গিলটি। এখন যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদের একটা অংশ সেনাবাহিনীতে কর্মরত আছে, অ্যাক্টিভ সার্ভিস মিলিটারি পার্সোনাল আর অফিসার্স। এখন বিশ্বের যে কোনো দেশে যাদের সেনাবাহিনী আছে তাদের সেনাবাহিনী সেনা আইনে পরিচালিত হয়। এটা কেন হয় এই ঐতিহাসিক আলোচনায় যাওয়ার দরকার নাই, কারণ হচ্ছে যে আর কোনো বাহিনীতে কিন্তু এই যে সেনা আইনের মতো করে যে মানে একটা আইন, এই আইনটা সংবিধান দ্বারা কিন্তু সমর্থিত এবং সমুন্নত। এখন আমরা ওই প্রশ্নে যেতে চাই না যে কোন আইন বড় কোন আইন ছোট, ঠিক আছে? প্রত্যেকটা আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, এবং সেনাবাহিনীর জন্য একটা স্বতন্ত্র আইনের প্রয়োজন আছে বিধায় তাকে এই আইনটা দেওয়া হয়েছে। আজকে যদি ভাইয়া আপনি যদি বলেন যে আমার আর চাকরি করতে ইচ্ছা করতেছে না, আপনি কালকেই সকালবেলায় রেজিগনেশন লেটার দিবেন, পরশুদিন থেকে আপনার কর্তৃপক্ষের সাধ্য নাই আপনাকে আর অফিসে আনার, আছে? নাই। আমি 2018 সালের শেষ ভাগে রেজিগনেশন লেটার জমা দিয়েছি, 2019-এর সেপ্টেম্বরের 27 তারিখে আমি চাকরি ছাড়তে পেরেছি। দিস ইজ মিলিটারি ল। কারণ আমার গেজেট সাইন করে যখন আমি চাকরি পাই, একদিনে 1 ঘন্টা চাকরি পাই নাই। সুতরাং আমার গেজেট সাইন হয়েছে মহামান্য রাষ্ট্রপতির দ্বারা, আবার আমি যখন আমার রেজিগনেশন পাঠিয়েছি এটাও স্টেপ বাই স্টেপ রাষ্ট্রপতি পর্যন্ত যাবে, রাষ্ট্রপতি সাইন করলে পরে আমি চাকরি ছাড়তে পারবো স্বেচ্ছায়। এখন আপনার পছন্দ হোক বা না হোক, দিস ইজ মিলিটারি ল। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে মিলিটারিতে যারা চাকরি করে তারা কিন্তু বেশ কিছু সাংবিধানিক অধিকার বঞ্চিত হিসেবে চাকরি করে, এইটা মেনে নিয়েই কিন্তু তারা চাকরিটা করে। যেমন উদাহরণস্বরূপ, আজকে যদি কোর্ট মার্শালে আপনার চাকরি চলে যায়, আর্টিকেল 45-এর কারণে যেখানে রহিত করা হয়েছে যে বাংলাদেশ শুধু না, বিশ্বের কোনো কোর্টেই আপনি আসলে যেতে পারবেন না আপনার চাকরি চলে যাওয়ার এই যে বঞ্চনা অথবা এই যে মানে আপনার যে গ্রিভেন্স আছে এটা এক্সপ্রেস করার জন্য। তো এই হচ্ছে লিমিটেশন মিলিটারি লর। আচ্ছা, থার্ডলি আপনি যে প্রশ্নটা করছেন এই জায়গাটায় যে ডিস্টারবেন্সটা কোথায় ক্রিয়েট হচ্ছে, একই অপরাধের জন্য আর্মিতে যারা কর্তব্যরত আছে তাদের জন্য আর্মি আইন যেরকম আছে, পাশাপাশি কিছু গুরুতর অপরাধের জন্য যেটা সরাসরি হয়তো আর্মির আইনে নাই ভেবে ইন্টারন্যাশনাল অথবা মানে সিভিল যে ল আছে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা চলছে, ঠিক আছে? সো এটা আমি দিয়ে শেষ করে দিচ্ছি। সো এইখানে ডুয়েল যে ল, এটা হতেই পারে উন্নত বিশ্বে। এই ডুয়েল লর যে ব্যাপারটা আছে, এই ডুয়েল লর ব্যাপারটা কিন্তু লিমিটেশন না, এটা হচ্ছে যে একটা স্ট্রং স্টেটের মানে ক্যারিশমা, যে সে কিভাবে ব্যালেন্স আনে। আমি সেটি নিয়ে আপনার কাছে আবার আসবো, তার আগে একটু অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ একটু আপনার কাছ থেকে জেনে আসতে চাই এটির এই বিষয়টি নিয়েই যে আর্মিদের সেনা সদস্যদের যে রিটায়ার্ড সদস্য এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন, তারা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সংবাদটি, যে তারা একটি সংবাদ সম্মেলন করেছে এবং তাদের যে দাবি সেটি হচ্ছে সেনা আইন সংশোধন করে অভিযুক্তদের সুষ্ঠু বিচার দাবি করেছেন। তারা বলছেন অভিযুক্ত ব্যক্তিরা সংবিধানের আর্টিকেল 35, 36, 65, 52 এর ফাঁকফোকর দিয়ে ভবিষ্যতে পার পেয়ে যেতে পারেন। আমি সবগুলো অনুচ্ছেদ ঘাটার চেষ্টা করেছিলাম, বাকিগুলোতে এই রিলেটেড তেমন একটা কিছু পাইনি, তবে 35-এর একটি বিষয় আমি পেয়েছি। অপরাধের দায়যুক্ত কার্য সংগঠনকালে বলবৎ ছিল এরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না, এবং অপরাধ সংগঠনকালে বলবৎ সেই আইন বলে যে দণ্ড দেয়া যাইতে পারিত তাহাকে তাহার অধিক
বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাবে না। আপনিও নিশ্চয়ই জানেন আসলে এই সব বিষয়গুলো। এই ক্ষেত্রে কি সংবিধানে কোনো বাধা আছে ট্রাইব্যুনালে যদি এদের বিচার করা হয়, বা আপনার কি মনে হয় যে এই সংবিধানের এই ধারাগুলো কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, এইটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন, একটা বিতর্ক বেশ মিডিয়ায় আছে এখন। সেটা হলো যে সংবিধান তো সবাই বুঝতে পারে। একজন বলছিলেন যে আইনজীবী হলেই কি সংবিধান বুঝবেন, আমরা বুঝবো না, আমরাও তো পড়তে পারি। তো ওই কথাটা ওই জায়গাটাই, পড়া যায় কিন্তু সংবিধান বোঝা যায় না। আপনি যে বললেন আর্টিকেল 35 এর কথাটা খুব সুন্দর করে বলে দিলেন, এটা ফাঁকবে, কিন্তু আর্টিকেল আমি বলি এটি ওনারা দাবি করছেন আর কি। জি, আর্টিকেল 35টা এটা কোথায় আছে বলেন তো? চ্যাপ্টার 3 ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারে আছে। আর্টিকেল 45-এ মেজর সাহেব যেটা বললেন, আর্টিকেল 45-এ সেখানে তাদেরকে এক্সক্লুড করা হয়েছে যে সেনাবাহিনীর কোনো সদস্য, যেটা আর্ম ফোর্সেস, তারা কোনো ফান্ডামেন্টাল রাইটস এনফোর্স করতে পারবে না। তাহলে 35 কি জন্য, কিভাবে যাবে তারা? কারণ আর্টিকেল 45 তো আগে পড়া দরকার। তো সংবিধান একটা আর্টিকেল পড়লে বুঝলে হয় না। ওই জন্যই প্র্যাকটিসিং লয়াররা যারা সংবিধান নিয়ে মামলা করেন, রিসার্চ করেন, রেগুলার কাজ করেন, তাদের পক্ষে এটা বোঝা সম্ভব। আমি যখন আর্টিকেল 35 বলবো, তার সঙ্গে আর্টিকেল 7 আসতে পারে, তার সঙ্গে আর্টিকেল 142 আসতে পারে, অনেকগুলো আর্টিকেলের সঙ্গে রিলেটেড। অতএব উনি যেটা বলেছেন 35-এর ফাঁক দিয়ে সুযোগ আছে, এটা কোনো সুযোগই নাই। কারণ ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 35, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এখানে ওই 45-এ বলেই দেওয়া আছে এটা সেনাবাহিনীর সদস্যের জন্য জানা। উনি একটা বললেন না যে হঠাৎ করে আর্মির যদি কারো চাকরি যায়, আমরা তো রিড করতে পারি না। আপনার সচিবের চাকরি গেলে তো আমরা রিড করতে পারি, এই আপনার যে কোনো লোকের চাকরি গেলে রিড করতে পারি, কিন্তু আর্মির যখন চাকরি যায় ওটা রিড করা যায় না, কারণ ওই যে 45 ওখানে এমবর্গ দেওয়া আছে একটা। আর সেকেন্ড হলো সংশোধন করার জন্য বলছেন, আমি তো সংশোধনের কোনো প্রয়োজন মনে করি না। কেন সংশোধন? এখানে তো দুটো আইন, একটা হলো আর্মি অ্যাক্টের ভিতরে সেকশন 27 আর হলো আর্টিকেল সেকশন 59, দুই জায়গায় দুই ধরনের কথা বলা আছে। 27-এ স্পেসিফিক বলা আছে যে যদি কোনো অপরাধ করে আর্মির অফিসাররা, সেটা হলো পার্সন অ্যান্ড প্রপার্টি, দুটো শব্দ আছে। মানে এমনিতে তো অন্য অন্য জায়গায় ওদের যে আর্মির যে কোর্ট মার্শাল, আপনার যদি আপনি একজনকে যদি গালি দেন, ওটাও কিন্তু কোর্ট মার্শাল হতে পারে। মানে অনেক ফ্রিস্তি, ওর চাকরি করা খুব কঠিন কাজ, আপনার বহু জিনিস আছে ওখানে। তো সেখানে আপনার কোর্ট মার্শালের বহু ধরন আছে, কোর্টও আছে 4টা। তারপরে ওখানে 27-এ যেটা বলা হয়েছে, যদি কোনো আর্মি অফিসার, রানিং অফিসার, সে যদি কোনো অফেন্স করে অ্যাগেনস্ট পার্সন অর প্রপার্টি, তাহলে সেটা আর্মি অ্যাক্টে ট্রায়াল হবে। এর একটা জায়গা 27। আবার 59-এ যে বলছে, একটা সংজ্ঞা দিচ্ছে তারা, মানে ডেফিনেশন, সেটা হলো সিভিল অফেন্স। সিভিল অফেন্স যদি হয়, যেটা আমরা বলি, যেমন ওই যেটা বলতেছে যে আর্মি তো এখন উনি ওখানে নাই, উনি ডেপুটেশনে গেছিল সিটি কর্পোরেশনে, ওখানে উনি একজন পাবলিককে মারছে, তো সিভিল অফেন্স। ওখানেও বলা আছে রানিং অফিসার, দুটো শব্দ আছে ওখানে। একটা হলো রানিং অফিসার, দেখবেন ওই টুর এ আর বি আলাদা করা আছে, এতে বলা আছে রানিং অফিসার যদি কোনো সিভিল অফেন্স করে, তাহলে কোর্ট মার্শালে বিচার হবে। এটা তো অ্যাক্টের মধ্যে আছেই, এটা নিয়ে আপনার কিসের অ্যামেন্ডমেন্ট লাগবে? কোনো অ্যামেন্ডমেন্টের দরকার নেই। এগুলো একটা জিনিস। এখন প্রশ্ন আসছে, তাহলে আর্মি অ্যাক্টে যদি থাকে, তাহলে ট্রাইব্যুনালে কীভাবে বিচার হয়? এই জায়গাটা হলো বিতর্ক। বিতর্কটা কেন ধরেন, আর্মি অ্যাক্টটা কিন্তু অনেক পুরানো এবং আমাদের সংবিধানের পার্ট, এবং সংবিধান প্রণেতারা যখন সংবিধান করেছেন বিশ্বের সমস্ত দেশের মতো, আপনি এই যে প্রভিশনটা বললাম না, আর্মিদের জন্য সাধারণ ল না, এই যে প্রোটেকশন ফান্ডামেন্টাল রাইটস হবে না, একটা দেশ পাবেন না বিশ্বে এর ব্যতিক্রম। কারণ হলো এটা একটা সেপারেট ইস্যু, এটা একটা সেপারেট ট্রেনিং। এই যে ট্রেনিং হয়, সেই ট্রেনিং সবাই দিতে পারে না। এবং যেভাবে চাকরি করে, কি দাঁড়ালো যারা এখন কর্মরত আছেন, আমি বলছি সেখানে আসছি, যারা যে ট্রেনিং দেয় এবং সেই তাদের যে ট্রেনিং এর ইয়েটা, সেটাই হলো একদম অন্য সব কিছুর সেই ডিফারেন্স। এই জন্যই তাদেরকে আলাদা রাখা হয়েছে। এখন যেটা হয়েছে সেটা হঠাৎ করে আপনি এই যে আইসিটি অ্যাক্ট, সেখানে আপনি কিছু পরিবর্তন আনলেন, 2024-এও আনছেন, 25-এও আনছেন। একটা হলো ডেফিনেশনে, যে আপনার ফোর্স কাকে বলবে, সেখানে আপনি আর্মিকেও ঢুকাইলেন। তারপর বিচারের ক্ষেত্রে আবার সেকশন 3-4-এ যেটা আছে যে ট্রাইব্যুনাল কি কি বিচার করতে পারবে, সেখানে কিন্তু আপনি এই অ্যামেন্ডমেন্টটা এনেছেন, রিসেন্ট অ্যামেন্ডমেন্ট এনে বললেন যে আর্মিদেরকে বিচার করা যাবে। তাহলে একটা প্রভিশন আগে আছে যেটা অনেক দিন থেকে চলতেছে, প্রোটেক্টেড বাই কনস্টিটিউশন। আবার আইসিটি অ্যাক্টে আপনি প্রভিশন ঢুকাইলেন। এখন এখানে আইসিটি অ্যাক্টে যখন ঢুকাইলেন, ওটাও তো ল। এখন আইসিটি অ্যাক্ট কিন্তু সঠিকভাবেই, যেহেতু তাদের সামনে একটা ল আছে, ওই কোড স্থাপিত হয়েছে বিচার করার জন্য এবং জুরিডিকশনে দেওয়া আছে এইভাবে। আমি কিন্তু টোটাল আইসিটির আইনটা নিয়ে কথা বলছি না। আইন নিয়ে বিতর্ক কেউ করতে পারে সাংবিধানিক কোর্টে, এই আইনটার অধীনে অন্য কিছু বিচার চলবে কিনা যুদ্ধ অপরাধীদের নিয়ে, সে বিতর্ক কিন্তু সাংবিধানিকভাবে করা যায়। কিন্তু এই কোর্ট যেহেতু স্থাপিত হয়েছে, ওখানে 3 এবং 4-এ বলা আছে তাদের বিচার করতে পারবে, সেই হিসাবে তারা একটা
অভিযোগ এসছে, ওয়ারেন্ট ইস্যু করে দিছে। এই সাংঘর্ষিক জটিলতা আছে, এটার সমাধান কিন্তু আইসিটি করতে পারবে না, আর্মির ট্রাইব্যুনালরা করতে পারবে না। এটা যদি করতে হয় সাংবিধানিক আদালতে এটার সমাধান হতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট, হাইকোর্টই বলতে পারবে কোনো একটা কনস্টিটিউশনাল ম্যাটারে যে হ্যাঁ এইটা কে বিচার করতে পারবে। এই ব্যাখ্যা ছাড়া আমরা যতই আলোচনা করি কোনো সমাধান আমরা করতে পারবো না, কারণ দুই আইনে দুই বিধান আছে। আমার এটা নিয়ে আপনার কাছে আরো প্রশ্ন আছে, তবে তার আগে আমি একটু সৌরভের কাছে এই বিষয়ে একটু জানতে চাই যে আমরা জানি যে দুই বিচার সিস্টেমের দুইটা ধরন। আমরা ট্রাইব্যুনালে যে বিচার দেখলাম তারা এখন টেলিভিশনে প্রচার করছে, বা অন্য বিচারালয়ে, অন্য বিচার ফৌজদারি কোর্টেও গিয়ে সবাই দেখতে পারে। সেনাবাহিনীর যে বিচার সেটি একেবারেই আলাদাভাবে হয়, এটি বাইরের অনেক মানুষ জানেও না আসলে। এই ক্ষেত্রের যে ইস্যুটি অনেকের এক ধরনের মানুষও জানতে চায়, এই সবটি মিল একটু আপনার কাছে জানতে চাই যে আসলে যদি সেনাবাহিনী বিচার হয় মানুষ কি আসলে জানতে পারবে, বা কিংবা আমরা দেখেছি কয়েকটি মানবাধিকার সংগঠনও গুম হত্যার বিচারের দাবি করেছে আন্তর্জাতিকভাবেই। যে কোনো অপরাধের তো বিচার হওয়া উচিত, এটা হচ্ছে রুল অফ ল, মানে আইনের শাসনের ধর্ম বা পূর্ব শর্ত। কথা হচ্ছে আমরা ব্যক্তি এবং বাহিনীকে এক করে দেখি কিনা, বা দেখা উচিত নয়। অর্থাৎ ব্যক্তির অপরাধের দায় আমরা অনেক সময় বাহিনীকে দেই, যেটি বেসামরিক ক্ষেত্রে ব্যক্তির অপরাধের দায় রাজনৈতিক দলকেও দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত ওই রাজনৈতিক দল আইনত দোষী সাব্যস্ত না হয় তখন করা উচিত না। এখন যারা যারা করেছেন এখানে এটা নিয়ে কিন্তু খুব কম কথা হচ্ছে, যদিও 6টি মানবাধিকার সংস্থার ক্ষেত্রে বলা হয়েছে র্যাবের বিলুপ্তি। এদের বেশিরভাগই তো র্যাবে কর্মরত অবস্থায় তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আসছে, ইন সার্ভিস যারা, তাই তো, বা অন্য সংস্থা, তবে র্যাবের ক্ষেত্রেই বেশি। এখন র্যাবের প্রয়োজন হলো কেন? র্যাবের কি প্রয়োজন হলো যে আমাদের যে বেসামরিক বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষার বা অপরাধ দমনের যে বাহিনী আছে সে তারা ব্যর্থতার জন্য নয়, না সরকারের নীতি নির্ধারকদের রাজনৈতিকভাবে আইনকে ব্যবহার করার কারণে, অর্থাৎ রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার কারণে। এখন এই বিতর্ক স্বাধীনতার পরও এর আগেও অনেকবার হয়েছে, যেমন জিয়াউর রহমান হত্যার যে বিচার হয়েছিল সেখানেও কিন্তু কোর্ট মার্শাল হয়েছিল, আর সেখানেও তখন দেশের বিশিষ্ট আইনজীবীরা তারা করেছিলেন যে তাদেরকে কোর্ট মার্শাল কেন হবে, কারণ জিয়াউর রহমান তো তখন বেসামরিক ব্যক্তি, তিনি সামরিক ব্যক্তি ছিলেন। আবার ধরেন ওই অর্থে যদি বঙ্গবন্ধু হত্যায় যারা দোষী সাব্যস্ত হয়েছেন তারা যখন এই অপরাধ সংগঠিত হয়েছে তখন কিন্তু তারা ইন সার্ভিস, দু একদিন বাদে, বেশিরভাগ কিন্তু ইন সার্ভিস ছিলেন, তাহলে তাদের তো সামরিক আইনে বিচার হওয়া উচিত। অবসরপ্রাপ্তির পরে বোধহয় অবসরপ্রাপ্ত হলো তো যখন তারা অবসরে গেলেন, কিন্তু কয়েকজন ছিলেন চাকরিচ্যুত, আর ফারুক রশিদ সহ বেশিরভাগ ছিলেন চাকরিরত। তা এখন এই বিতর্ক আইনি ফয়সালাই হতে হবে। এটা রাজনৈতিক কি বলে বিতর্কের চেয়ে এটি হতে পারে উচ্চ আদালতে যেতে পারে। কিন্তু আমরা 7 মার্ডারের যেটি দেখলাম সেক্ষেত্রে যারা ছিলেন সেনা সদস্য তাদের তো ফৌজদারি কোর্টে মামলা বিচার হয়েছে, নারায়ণগঞ্জের 7 খুনের মামলার ক্ষেত্রে। হ্যাঁ, ফৌজদারি বিচার হয়েছে। তারাও না, ওই প্রশ্নটা আসবে যে তারা যদি বেসামরিক আদালতে তাদের বিচার হতে পারে তাহলে এদের বিচার হবে না কেন? এবং তারা যে কাজটা করেছে তখন তারা কিন্তু সামরিক বাহিনীর সদস্য হিসেবে কাজটি করেনি, কারণ র্যাব সামরিক সশস্ত্র বাহিনী নয়। এবং ওই মানে যে বিষয়টি এই সরকার আসার আগেই যে বিতর্কটা আসছিল যে র্যাব থাকবে কি থাকবে না, এ ব্যাপারে দেখুন ওই মঞ্জুল ভাই যেভাবে বললেন যে আগের সরকারের সাথে এই সরকারের তো পার্থক্য নেই, সরকার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। এই ক্ষেত্রে কি এরকম কোনো পার্থক্য আছে যে হত্যা বা গুমের ক্ষেত্রে চাইলে ফৌজদারি সম্ভব, হত্যার ক্ষেত্রে সম্ভব, কিন্তু গুমের ক্ষেত্রে হলে সেটি আসলে সেনাআইনি করা যায়? আমার মনে হয় না এরকম ভাগ করার সুযোগ আছে। কারণ ফৌজদারি অপরাধ মানে অপরাধ সেটা আমি একটু ছোট করে জানাবো মঞ্জুল মোর্শেদ, এই ক্ষেত্রে তো আপনার অপিনিয়ন জানতে চাই একেবারে এক লাইনে, যে এই ক্ষেত্রে এরকমের কোনো ভাগ করার কোনো বিষয় কি আছে যে হত্যা হলে আসলে করা যেতে পারে, যেটি আমরা 7 মার্ডারের ক্ষেত্রে দেখেছি?
না, 7 মার্ডারের উৎসটা হলো ডিফারেন্ট। ওখানে কিন্তু হাইকোর্টে একটা রিট পিটিশন হয়েছিল, হাইকোর্টের নির্দেশে মামলাটা হয়েছে, যার ফলে ওখানে সিভিল জুডিকশনটা চলে এসছে। আর বঙ্গবন্ধু মার্ডার কেসে কিন্তু একটা ওপিনিয়ন নেওয়া হয়েছিল। ওই সময় কিন্তু প্রশ্ন আসছিল, আওয়ামী লীগের অনেকে বলছিল যে এটা কোর্ট মার্শাল করার জন্য, তারা তো তখন সার্ভিসে ছিল, তাই না? যারা গেছে 32 নম্বরে হত্যা করতে, তারা তো ইন সার্ভিস ছিল না। তো ওই সময় ওইটাও প্রশ্ন আসছিল, তখন কিন্তু ওই সরকার কিন্তু একটা ওপিনিয়ন নিয়ে তারপরে কিন্তু আপনার সিভিল ট্রায়ালটা করেছে। জি, আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব ডেলিজ খান, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে যেটি আসলে বিভিন্ন সেক্টরের যারা রয়েছেন বাংলাদেশে, সেটি প্রশাসন, চিকিৎসক, পেশাজীবী, সবাই দিন শেষে রাজনীতিতে জড়িয়ে যায় এবং এখন অবস্থাটা এমন হয়েছে বিগত অনেক সময় যে সেনা সদস্যরাও রাজনীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। কি করা যেতে পারে আসলে? আমাদের এই বাহিনীটিকে তো আসলে সবার উপরে রাখার কথা, সেক্ষেত্রে প্রশ্নবিদ্ধ যাতে না হতে পারে, সেক্ষেত্রে কি করা উচিত বা কেন জড়িয়ে যাচ্ছে? ধন্যবাদ। আমি আপনার ওই অংশটুকুতে আসার আগে বা একটু আরেকটা জিনিস কভার করেই আসি যেটা আমাদের আলোচনায় ছিল। নাম্বার 1 যেটা হচ্ছে যে আর্মিকে কিন্তু সবাই ভালোবাসে, কারণ তাদের এক্সপেকটেশন হচ্ছে এরা ল অ্যাবাইডিং সিটিজেন, অন্যদের চেয়ে বেশি ল মানবে। সেই জন্য ওই কারণে কিন্তু তাদের কাছে এক্সপেক্ট করে না যে এরা অ্যাবাভ দ্য ল ভাববে, যে তারা আইনের ঊর্ধ্বে কেউ। নো, এরা অনেক বেশি ল অ্যাবাইডিং এবং তাদের জন্য স্ট্রিক্ট ল এনফোর্স করা আছে এই জায়গায়। সো এই জন্য এই বিচারটা যেই কোর্টে হবে এটা রাষ্ট্রের ব্যাপার। রাষ্ট্র এখানে যেটা করতে পারে যে সিভিল প্রসিকিউটর যে আছে, আইসিটির যারা আছে এবং মিলিটারি জাজ, অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ যারা আছে, তারা একসাথে বসতে পারে, বসে এখানে একটা রোড ম্যাপ সেট করতে পারে। তারা এভিডেন্স শেয়ার করতে পারে একজন আরেকজনের সাথে। যখন আপনার সন্দেহ আছে একজন মিলিটারি জাজ হিসেবে, আর আমার কাছে যখন এভিডেন্স আছে, আই ক্যান অলওয়েজ শো ইউ যে ভাই দেখেন না এখানে যেগুলো আছে, কী করবেন এটাতে। অ্যান্ড দেন জয়েন্টলি দেয়ার ক্যান বি অ্যান ওয়ে আউট, যেটাতে মনে করেন যে আমরা বাইরে যেতে পারবো, এই সমস্যাটা থেকে বেরোতে পারবো। এটা আমাদের উচিত হবে না যে কোন ল কোনটার উপরে বড়, এটাতে যাওয়ার দরকার নেই। বাট একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আর্মিকে যদি আপনার চালাইতে হয় তাহলে মিলিটারি লকে আপিল করা লাগবে। আদারওয়াইজ প্রবলেম যেটা হয়ে যাবে, কালকে ছোট ছোট অপরাধের যে সামারি ডিসপোজাল আর্মি দেয়, আর্মি ল ফলো করে, ওই 4 ধরনের কোর্ট আছে তাদের নিজস্ব, এগুলো আর কেউ মানবে না, সবাই বাইরে চলে আসবে এটার জন্য। নাও কামিং ব্যাক টু ইয়োর কোশ্চেন, যে আসলে আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে কিভাবে এটা ফিউচারে বন্ধ করা যায়। ওই আমি এর আগেও বলেছি যে র্যাব হচ্ছে একটা অদ্ভুত বাহিনী যেখানে পুলিশের আন্ডারে আর্মি কাজ করে। পৃথিবীতে ফোর্সেস ডিজাইনটা এরকম যে নর্মালি লোয়ার ফোর্স যারা আছে, যেহেতু মানে পুলিশ তো আর সশস্ত্র না, নিরস্ত্র, আর আর্মি হচ্ছে সশস্ত্র বাহিনী। সো আর্মির যারা আছে তারা নর্মালি এই পুলিশের আন্ডারে কাজ করে না, এই বাহিনীটাতে করে। আপনি 7 মার্ডার কেসের প্রসঙ্গ আসছিলেন, এই ঝামেলা গেলই কেন আর্মি? যদি ওখানে না যেত তাহলে তো আর এই সমস্যাটাই হতো না। সো ইউ নিড টু বি কেয়ারফুল অন দ্যাট। আরেকটা যে জিনিস আছে যেটা করলে পরে আপনি ফিউচার বন্ধ করতে পারবেন, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে যখন একজন জেনারেলকে অথবা ব্রিগেডিয়ারকে বলে, পার্সোনালি ফোন করে অথবা সিস্টেমের মাধ্যমে, যে এইটা করো, ওকে তুলে নিয়ে আসো, তুলে এনে মানে ইলিগাল কনফাইনমেন্টে রাখো। 3টা জিনিস তো আছে, অ্যাবডাকশন আছে, ইলিগাল কনফাইনমেন্ট আছে, দেন আরও সিভিয়ার হয়ে গেলে পরে এটা হয়ে যায় হচ্ছে গুম। তো এটা যখন অর্ডার করলো, এখন আর্মিকে তো আপনি ট্রেনিংই দিচ্ছেন যে অর্ডার পাইলে পরে সে এটা মানতে বাধ্য, এর বাইরে সে যাবে না। সে শপথই করে জলে, স্থলে, অন্তরিক্ষে যখন যেখানে যাইবার আদেশ করা হইবে আমি বিনা প্রশ্নে সেখানে যাইতে প্রস্তুত থাকিব। এখন কোশ্চেন হচ্ছে লফুল কমান্ড না আনলফুল কমান্ড। এখন আনলফুল কমান্ড হলে অফকোর্স আপনি এটা বাদ দিতে পারেন, আপনি বলতে পারেন যে এটা আমি ফলো করবো না, কিন্তু তার ফলে হয় কি, ক্যারিয়ারের রিস্ক চলে আসে। এখন এই ক্যারিয়ারের রিস্কের কারণে কি হয়, এই যে আদেশটা আপনি মানলেন না, আমাকে আর একটা মিটার অ্যালাউ করতে হবে। তো এই জায়গাটায় আপনি যখন এই ক্যারিয়ার রিস্কটা নিলেন, তখন কি হলো, আপনার চাকরিটা চলে যাচ্ছে অন্য আরেকটা কারণে। চাকরি চলে যাওয়ার পরে আপনি আর্টিকেল 45 এর কারণে আপিলে যেতে পারতেছেন না। এই রাস্তাটা যদি আপনি ওপেন করে দেন, যেটা 1982 সালে লেফটেন্যান্ট কর্নেল প্রীতি সিং বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে আসছে, ওদের কোর্ট মার্শালের রায় ওরা সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারে। এই রাস্তাটা ওপেন করেন, আপনি দেখবেন যে এরপরে আর কখনো আপনাদের কেউ কদমবুজি করাতে পারবে না। মঞ্জুর মোর্শেদ, একটু আপনার কাছে জানতে চাই ভিন্ন প্রসঙ্গ, আমরা একটু জানতে চাই, যেটি খবরে দেখলাম আসামিদের জন্য তৈরি করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত ভিআইপি প্রিজন ভ্যান, যেখানে এসি থাকবে, আরামদায়ক সোফা থাকবে, এবং একটু আপনার কাছে জানতে চাই আইনি আসলে ব্যাখ্যা কি। আমরা জানি যে জেল কোড অনুযায়ী তাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা যেতে পারে যারা ডিভিশন পান, কিন্তু সেখানেও এসি থাকার বিধান বোধহয় নেই। কিন্তু তাদের এই যে আনা নেওয়ার জন্য এসি যুক্ত নতুন ভিআইপি বাস দেওয়া হচ্ছে, প্রিজন ভ্যান,
আবার অন্য আসামিদের বেলায় সেটি হয়তো থাকবে না। একটু আপনার কাছ থেকে আইনি ব্যাখ্যা চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, এটার উত্তর দেওয়ার আগে একটু মেজর সাহেবের কথার সঙ্গে করি আমি। সেটা হলো আপনার এই যে আর্মিদের যে বিভিন্ন ক্ষেত্রে র্যাব বা অন্যান্য বাহিনীতে ডিজিএফআইতে থাকা অবস্থায় এই যে অপরাধগুলোর মধ্যে অনেক অফিসার জড়ায় গেল, এটাকে কারণ খুঁজতে হবে। এটা কি তারা সোমটো করেছে না তাদেরকে দিয়ে করানো হয়েছে? করলে বাই হোয়াট প্রসেস, আপনি সেই প্রসেসটা স্টপ করেন। এছাড়া কিন্তু আপনি আজকে 15 জনকে বিচার করছেন, কালকে আবার আরো 15 জন করতে হবে। এটা করতে করতে সে আর্মি আর থাকবে না তখন। এই জন্য আমার ব্যক্তিগত অভিমত হলো, এই যে আর্মির সঙ্গে গভর্নমেন্টের সঙ্গে যে যোগাযোগ, পলিটিক্যাল গভর্নমেন্টের সঙ্গে, এটার মাধ্যমটা ছিল ডিজিএফআই। অর্থাৎ ডিজিএফআই রিপোর্টটা দিতে হলো প্রধানমন্ত্রীর কাছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর অধীনে সরাসরি প্রধানমন্ত্রী। তখন উনি যেটা বললেন যে একজনকে ডেকে বললেন ওইটা, প্রধানমন্ত্রী ওই জন্যই ওখানে সুযোগ পেয়েছে। কিন্তু ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, ওনার কাজ তো হলো পলিটিক্যাল কাজ না, ওরা হলো ফোর্সের ভিতরে কি কি ইন্টেলিজেন্স তথ্য আছে এইটা উনি দিবে। এইখানে প্রধানমন্ত্রী এর থেকে অফিসটা সরাইয়া এটা দিয়ে দেওয়া হোক প্রধানের মধ্যে অথবা রাষ্ট্রপতির কাছে, এটা একটা উপায়। তাহলে হবে কি, তাদের সঙ্গে পলিটিক্যাল সংযোগ থাকবে না। গভর্নমেন্টের সঙ্গে কথা হবে, যখন নির্বাচনে সেনাবাহিনী লাগবে, আর্মি চিফের সঙ্গে মিটিং করবে, অলরাইট, তার কোনো বাহিনী কিন্তু এখানে সম্পৃক্ত হবে না, আর রাজনৈতিকভাবে তাদের ব্যবহারের সুযোগ থাকবে না। কিন্তু সেটা কিন্তু সরকার করছে না। এবং সেখানে দেখেন, সেইটা কিন্তু এখনো প্রধান উপদেষ্টার অধীনে কিন্তু ডিজিএফআই আছে। তো এইটা যদি আপনি না করেন, তাহলে শুধু গত সরকারের সময় অপরাধ করলে তাদের বিচার করলেন, ভবিষ্যতেও করতে হবে। আমি মনে করি যে বিচার করবেন এবং ভবিষ্যতে এটা যাতে না হয় সেই ব্যবস্থাটা করেন। আর আপনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো এই যে প্রিজন ভ্যানে যেটা দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের আলাদা আলাদা। যেমন আমি জেলখানায় গেলাম আর একজন সচিব গেল, ওই যে ওর আইনেই বলা আছে পিআরবিতে যে উনি ডিভিশন পাবে। ডিভিশন পাতে হলো তার 2 জন কাজের লোক থাকবে, তার খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ড সবকিছু আছে। এবং সেখানে আপনার জানেন যে এর আগে 7 মার্ডার কেসে যখন একজন আর্মি অফিসার জেলখানায় ছিল, তার জন্য কিন্তু ফ্রিজ ট্রিজ সবকিছু কিন্তু জেলখানায় সরবরাহ করা হয়েছিল, পত্রিকা এসছে। এখন এখানে যদি যারা আসবে তাদেরকে যদি তাদের মাধ্যমে, এটা সরকারের পয়সা না, আর্মি যদি তাদেরকে এটা ওই যে বাড়িটায় তার জেলখানা ঘোষণা করা হয়েছে সেখানে যদি এসি বসায়, না বাড়ি না জেল, আমি বলছি প্রিজন ভ্যান যেখানে আসা যাওয়া, সেখানে এসির জন্য প্রিজন ভ্যানে তো প্রিজন ভ্যানে জেল কর্তৃপক্ষ, কারা কর্তৃপক্ষ করছে। আমি একটু সময় কম, আমাদের এটা প্রশাসনিক ক্ষমতা আছে, করতে পারে। জি, সরকারের কাছে একটু জানতে চাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন নিউজটা, জাতীয় প্রতিরক্ষা জোরদারে যুব ক্রীড়া মন্ত্রণালয় জুডো কারাতের পাশাপাশি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দিতে যাচ্ছে। একটু আপনার কাছে জানতে চাই বিষয়টাকে কিভাবে দেখছেন। এই প্রশিক্ষণ প্রাপ্তরা যদি পাহাড়ে কিংবা দেশের ভেতরে গিয়ে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না, তার কোনো গ্যারান্টি আছে কিনা? না, গ্যারান্টি নেই। সুতরাং এটি যে কোনো এই সিদ্ধান্ত নেওয়ার আগে এর ফলাফল কি হতে পারে, ইতিবাচক বা নেতিবাচক, সেটা দেখা উচিত। আসলে জনগণের নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তার সাথে যুক্ত। তো জনগণের নিরাপত্তা যদি না থাকে, সরকার এই যে আপনি ব্যক্তিগত নিরাপত্তার জন্য কি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ নেওয়াটা আসলে কতটা জরুরি বলে মনে করেন? মানে তাহলে তো বাংলাদেশের যেটা পৃথিবীর অনেক দেশে আছে যে প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ নিতে হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য, 1 বছর বা 2 বছর, সেটা করতে পারতাম। বাট এটা স্পোর্টস মিনিস্ট্রির আন্ডারে হয় না, সেটা তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। সুতরাং সরকার, কোন সরকার কি করতেছে, কখন কি করতেছে, কোন মন্ত্রণালয়, এটা বোঝা কঠিন। যেটা বললেন যে গাড়িতে এসি লাগানো, আপনি জানেন যে আমাদের সাংবাদিক অনেক বন্ধুরা যায় হাসপাতাল, কি বলে, কারাগারে আছেন, 50-60 জন একটা রুমে, বিশেষ করে কাশিমপুর বাজারে, কাশিমপুর কারাগারে। তো এখন আপনি একজনকে শীতাতাপ নিয়ন্ত্রিত বাহনে আনবেন, আরেকজনকে মানবতার অবস্থায় রাখবেন। মানে সরকার কিসের ভিত্তিতে কোন আইন বা কোন সিদ্ধান্ত নেয়? এটা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। প্রতিটি নাগরিকের তার যে মানবিক মর্যাদা, যার ফাঁসি হলেও তার সে মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। তার সুস্থতা, শারীরিকভাবে সুস্থ থাকে এই পরিবেশ নিশ্চিত করতে হবে। নাহলে আমরা তো দেখলাম যে অনেক কারাগার হয়েছে এবং ভিআইপি কারাগার হয়েছে, কিন্তু এই ভিআইপি কারাগারের সুবিধাটা কারা পান? মানে কিছু ব্যক্তি না, সামগ্রিকভাবে যেই বন্দী হন, যেই কয়েদি হন, তার জন্যই এই একই সুবিধা একই দেওয়া উচিত। জি, শেষ করতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনার আরও 2 জন অতিথি আমাদের সাথে ছিলেন, আপনাদের 2 জনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকে 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।